আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। দুদিন পূর্বে আমি এবং আসাদ নূর সুলতানা আপার একটা টক শোতে কথা বলেছি। সেখানে আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা আমি করেছি, অশ্রাব্য অশ্লীল ভাষায় কোনো কথা বলিনি। তৃণমূল যাদেরকে এই সংকটের কারণ হিসেবে দাবি করে, আমি সেই প্রেক্ষিতেই সেই মানুষগুলোর নাম উচ্চারণ করিনি, কিন্তু আমি ইশারা ইঙ্গিতে আকারে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিও দেখার পর অনেক ব্যক্তি আমাকে ইনবক্স করেছেন, তারা আমাকে বলেছেন, আপনি তো ভাই আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, কিংবা একটা সময় যখন ক্ষমতায় আসবে তখন আপনি দেশে যাইতে পারবেন না, আপনাকে আওয়ামী লীগের নেতারাই যেতে দেবে না। তাকে উত্তর দিয়েছি, এটা আমি খুব ভালোভাবে জানি, আমি যেতে পারবো কি পারবো না এটা মুখ্য না। আমার কথা হলো, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, তারা দেশে ফিরুক, তাদের নেতারা দেশে ফিরুক, দেশে ফিরে স্বাভাবিক গতিশীল রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিক এবং বাংলাদেশটা এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পাক, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পাক, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আমাকে এখন কথা বলার কারণে পরবর্তীতে ভবিষ্যতে দেশে যাইতে দেওয়া না হয়, তাতে আমার বিন্দু মাত্র আক্ষেপ থাকবে না, নেই। সুতরাং এটা নিয়ে বিচলিত হবার কোনো কারণ নেই। আমি তাকে স্পষ্ট ভাষায় উত্তর দিয়ে দিয়েছি। যেই কথাটা বলতে চাচ্ছি, গত 19 মাসের রাজনৈতিক বাস্তবতা, তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, তাদের বক্তব্য, তাদের চাওয়া পাওয়া, তাদের মনের ভাষা, চোখের ভাষা, মুখের ভাষা এবং সাধারণ মানুষ যারা নির্যাতন নিপীড়নের শিকার শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হবার কারণে, এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের যেসব মানুষ আছেন বাংলাদেশে, তাদের ভাষ্য মতে এই 19 মাসে কিছু কিছু মানুষকে নিয়ে তারা সমালোচনা করেনি। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী মহল ছিল, তাদের মধ্যে সবাই যে খারাপ আমি কিন্তু সে কথা কখনো বলিনি। এদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, অনেক জনপ্রিয়, জননন্দিত, জনসম্পৃক্ত নেতা ছিলেন, এখনো আছেন। এই মানুষগুলোর মধ্যে গত 19 মাসে সবার সাথে কথা বলে সবার ভাষ্য মতে কয়েকজন ব্যক্তিকে আমার যথেষ্ট গ্রহণযোগ্য এবং যোগ্য মনে হয়েছে। সার্বিকভাবে ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি সবার মধ্যে থাকে, কিন্তু এই সব ছাপিয়ে যে মানুষগুলা বর্তমানে জনপ্রিয়তার মধ্যে আছেন, জনপ্রিয়তার শীর্ষে আছেন আমি সেটা বলবো না, কিন্তু তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা তৃণমূলের মধ্যে আছে এবং সাধারণ মানুষ তাদেরকে পছন্দ করে। এই কয়েকটা মানুষের নাম আমি এই ভিডিওতে বলবো। এই ভিডিও দেখার পর আবার আপনারা ভাইবেন না যে সেই সব বিশেষ বিশেষ মানুষ, তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তারা আমাকে পয়সা দিয়েছে তাদেরকে প্রমোট করার জন্য। তারা এমন ব্যক্তি, তাদেরকে প্রমোট করার জন্য আসলে পয়সা দিতে হয় না কাউকে, তাদের নাম অটোমেটিক্যালি চলে আসে, কারণ তারা ওই রকম ব্যাকগ্রাউন্ডের গ্রহণযোগ্য ব্যক্তি। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম ৯। 2018 সালের নির্বাচনে প্রথমবার তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে জয়ী হন। পরবর্তীতে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। উনার পিতা একজন স্বনামধন্য রাজনৈতিক নেতা ছিলেন, চট্টগ্রামের মা, মাটি এবং মানুষের নেতা ছিলেন ABM মহিউদ্দিন চৌধুরী। তার পিতার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে MP বানিয়েছিল, উপমন্ত্রী বানিয়েছিল, ব্যাপারটা এরকম না। তিনি তার যোগ্যতা, মেধা এবং প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল 5 আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন ইংরেজি গণমাধ্যমে ইউনূস রেজিমের অপশাসন নিয়ে কথা বলেছেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের শোতে গিয়ে তিনি চমৎকার কথা বলেছেন। ভারতীয় অসংখ্য গণমাধ্যমে তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন। আমি তার কথা বলছি এ কারণে, তিনি যখন বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের ক্লিপগুলো যখন ভাইরাল হয়েছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোতে, পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলোতে, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে, আপনারা একটু লক্ষ্য করেন তার কোনো বক্তব্য নিয়ে সমালোচনা হয়নি, আলোচনা হয়েছে। সেটা অবশ্যই ইতিবাচক আলোচনা। কেউ কোনো প্রকার নেতিবাচক সমালোচনা করেনি। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, সমর্থক এবং যারা নেতা আছেন, তারা স্পেশালি বাংলাদেশের সাধারণ মানুষ তার প্রত্যেকটা বক্তব্যকে সাদরে গ্রহণ করেছে। কেন করেছে জানেন? কারণ গত 15-16 বছরে কিংবা আরো বেশি সময় ধরে যারা লুটপাট, দুর্বৃত্তায়ন করেছে, তাদের মতো তিনি ছিলেন না। তিনি ক্ষমতার সর্বোচ্চ স্থানে ছিলেন, কিন্তু সেটাকে অপব্যবহার তিনি করেননি। আমি আগেই বলেছি, ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি সব মানুষের মধ্যেই থাকে, রাজনৈতিক নেতাদের মধ্যে বেশি থাকে, কারণ তারা মানুষের প্রতিনিধি। যারা জনগণের প্রতিনিধি হয়, তাদের মধ্যে দু একটা ভুল আসলে হয়ে যায়, এটা না চাইতে অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়। সুতরাং ব্যারিস্টার নওফেল সাহেবের মধ্যে কি ভুল, ত্রুটি, বিচ্যুতি ছিল সেটা আমার দেখার বিষয় না। কিন্তু 5 আগস্টের পর তৃণমূলের নেতাকর্মীরা, পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সাধারণ
খেটে খাওয়া পেশাজীবী যারা শ্রমিক মেহনতি মানুষ আছেন তারা তার প্রত্যেকটা বক্তব্যকে সাদরে গ্রহণ করেছে এবং তার বক্তব্যের যে ভাষা, তার যে শব্দচয়ন, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা, সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ ব্যারিস্টার নওফেলকে নতুনভাবে চিনেছেন। ব্যারিস্টার নওফেল তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ভাই আগেই বলেছি, আমাকে দালাল ভাববেন না, আমি কিন্তু তাকে প্রমোট করতেছি না, যেটা বাস্তব সেটা তুলে ধরছি। আপনারা দেখান আমাকে ব্যারিস্টার নওফেল সাহেবের একটা বক্তব্য যেটা ভাইরাল হয়েছে, সেখানে অশ্লীল অশ্রাব্য ভাষায় তৃণমূলের নেতাকর্মীরা গালিগালাজ করেনি। নাসিম সাহেব, নানক সাহেব, হাসান মাহমুদ, অসংখ্য নেতাকর্মী কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হয়েছে, বক্তব্য দিয়েছে। তাদের বক্তব্যের ভিডিও ক্লিপগুলার কমেন্ট বক্স আপনারা চেক করেন, দেখতে পারবেন গালি কাহাকে বলে, কত প্রকার এবং কি কি উদাহরণ সহ তারা বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ মানুষ বুঝিয়ে দিয়েছে। কিন্তু নওফেল সাহেবের বক্তব্যের ভিডিও ক্লিপগুলোতে দেখেন শতকরা 95% পজিটিভ কথা দেখতে পাবেন, কারণ তিনি তার সেই সক্ষমতা, তার সেই যোগ্যতা, তার সেই মেধা, তার সেই প্রজ্ঞার পরিচয় দিয়ে গেছেন। পাশাপাশি আমি এতটুকু শুনেছি, আমি জেনেছি, আমি তথ্য পেয়েছি, তিনি তার যে সংসদীয় আসন চট্টগ্রাম 9 সেখানকার অসংখ্য নেতাকর্মীকে জামিনের বন্দোবস্ত করেছেন, তাদেরকে আর্থিক সহায়তা করছেন। সুতরাং আমি এই 19 মাসে নওফেল সাহেবকে পজিটিভ ভাবে নিয়েছি। তিনি আমার মনে হয় অদূর ভবিষ্যতে আগামী প্রজন্মের সাথে তাল মিলিয়ে আগামী প্রজন্মের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝে রাজনীতিটা করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস এটা। এখন বাকিটা সময়ের উপর নির্ভরশীল। নেক্সট যে ব্যক্তির নাম আমি বলবো সেটা কারা নির্যাতিত বললে ভুল হবে, তিনি এখনো কারাগারে আছেন, ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কোনো এমপি ছিলেন না। তার যে মাধবপুর, চুনারঘাট, সিলেটের মাটি ও মানুষের নেতা হয়ে গিয়েছিলেন ব্যারিস্টার সুমন। তিনি যখন এমপি হননি, তার নিজস্ব অর্থায়নে প্রায় 300-র উপরে কালভার্ট, ব্রিজ করেছেন তার এলাকার মানুষদের যাতায়াতের জন্য। পরবর্তীতে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে আসেন, কিন্তু ওই যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, এইসব কারণে জামাতি সন্ত্রাসী বিএনপির জঙ্গিরা তাকে গ্রেফতার করলো। দীর্ঘদিন যাবৎ তিনি জেল খাটতেছেন। কিন্তু ব্যারিস্টার সুমন জেলে থাকা অবস্থায় যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবং বিশেষ করে 3 আগস্টে তার যে বক্তব্য, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যের কারণে ব্যারিস্টার সুমন অদূর ভবিষ্যতে আগামী প্রজন্মের কাছে আইডল হয়ে থাকবেন। কেন থাকবেন জানেন? দেখেন বক্তব্যটা। আজকে আপনারা এক দফা চাচ্ছেন, এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে, এই না আমরা বললাম, তারে স্বতন্ত্র এমপি হিসেবে আমি তারে বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে, কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরা একটার পর একটা দফা, তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন, তাহলে আমরা যাবো কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশটা নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইনে দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে, এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে? ক্ষমতা বলো যে আমি অমুক দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে, এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকে এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে, কারণ এদের রক্তের মধ্যে বাংলাদেশ। একটা মানুষ এই ঘটনাগুলো যে ঘটবে, 5 আগস্টের পরবর্তী যে বর্তমান সময় পর্যন্ত যতগুলা ঘটনা প্রবাহ আপনারা দেখেছেন, প্রত্যেকটা বিষয় তিনি সংক্ষেপে বলে দিয়ে গেছেন। আজ তারা এটা চাচ্ছে, পরবর্তীতে মুক্তিযুদ্ধ বলে কিছু থাকবে না, বঙ্গবন্ধু থাকবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এইসব কথা কিন্তু ব্যারিস্টার সুমন বলে গেছেন। প্রত্যেকটা কথা একদম হরফ, শব্দ টু শব্দ মিলে যাচ্ছে না? গত 19 মাসে আপনারা প্রত্যেকটা বিষয় দেখেছেন না বাংলাদেশে হয়েছে। ব্যারিস্টার সুমনের এই বক্তব্যের জন্য তিনি ইতিহাস হয়ে থাকবেন। ব্যারিস্টার সুমন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হয়েছিল, কিন্তু যুবলীগের চুলকানি শুরু হয়ে গিয়েছিল একটা বিষয়ে কথা বলার জন্য। তিনি বলেছিলেন থানার কর্মকর্তা কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেবে, সেখানে অসংখ্য নেতাকর্মী ছিল। এই একটা কথা বলার কারণে যুবলীগ তাকে বহিষ্কার করেছিল। অথচ ব্যারিস্টার সুমন জেল খাটতেছে, কিন্তু যুবলীগের চেয়ারম্যান, যুবলীগের সাধারণ সম্পাদক পগার পার। এগুলা বলতে গেলে বিপ্লবের মুখ ভালো না, বিপ্লব বেশি কথা বলে। যাই হোক, ব্যারিস্টার সুমনকে আমার যথেষ্ট প্রাসঙ্গিক মনে হয়েছে। গত 19 মাসে ব্যারিস্টার সুমনের অপকর্ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ পাচারের কোনো তথ্য অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান সরকার, বিএনপি সরকার দেখাইতে পারেনি। সুতরাং ব্যারিস্টার সুমনকে জনপ্রিয় বলতে বাধা নেই, এবং
বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের খেটে খাওয়া মেহনতি নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীরা ব্যারিস্টার সুমনকে সাদরে গ্রহণ করেছে এবং ব্যারিস্টার সুমনকে আগামীর বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসেবে অনেকে গ্রহণ করে নিয়েছে। এখন আপনারা কে কিভাবে দেখছেন ব্যাপারটা, কে কিভাবে ভাবছেন আমি সেটা জানি না, তবে আমার ব্যক্তিগত দর্শন থেকে মনে হয়েছে ব্যারিস্টার সুমন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির জন্য তরুণ প্রজন্মের নেতা হিসেবে অনেকটা প্রাসঙ্গিক। এরপর আরেকজন মানুষের নাম নিব, মাশরাফি বিন মুর্তজা, আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক, নড়াইল 2 আসনের এমপি। মাশরাফি ভাইয়ের সাথে আমার 5 আগস্টের পর কথা হয়েছে। উনি তার এলাকার নেতাকর্মীদের জামিনের বন্দোবস্ত করেছেন, অসংখ্য ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে চাকরির বন্দোবস্ত করে দিয়েছেন, অসংখ্য, মানে আমি হিসাব দিতে পারবো না, অসংখ্য। মাশরাফি কি আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছিল? উনি গতবার এমপি ছিলেন 2018-তে। উনি কি শত কোটি টাকা কামিয়েছেন? কামান নাই। ক্রিকেট খেলে যত টাকা অর্জন করেছেন, উপার্জন করেছেন, ওইখান থেকেই একটা বিরাট অংশ তিনি নেতাকর্মীদের জন্য ব্যয় করতেছেন। যেটা করার দরকার ছিল সেই নীতি নির্ধারণী মহল, যারা 15 বছর আফিম খেয়েছে, যারা 15 বছর রুটি খেয়েছে, হালুয়া খেয়েছে, তারা কিন্তু সাহায্য সহযোগিতা করছে না। কিন্তু মাশরাফি ভাই তার সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন। অনেকেই বলতে পারেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ না কেন। মাশরাফি বিন মুর্তজা এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে অবস্থান করছেন। ওনার পরিবার আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওনার স্ত্রী আছে। ওনার বাসায় আক্রমণ করা হয়েছিল 5 আগস্টের পর। ওনার নড়াইলের বাসা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঢাকার যে বাসাটা সেখানেও আক্রমণ করা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছিল। পরবর্তীতে তিনি সেখান থেকে পরিবর্তন করে অন্য একটা বাসায় থাকেন। এখন যদি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হন, সেক্ষেত্রে তিনি যে মবের আক্রান্ত হবেন না এই নিশ্চয়তা কে দেবে? মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হইলেই শুধুমাত্র আওয়ামী লীগের নেতা, আর যারা লুটপাট করে চুরিবাটপারি করে এখন জামাত বিএনপিকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, দেশের বাইরে নিরাপদে শান্তিতে অবস্থান করছে, তাদের ব্যাপারে আপনারা চুপচাপ। মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাই, এটা নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের কথা উঠে এসেছে, কিন্তু মাশরাফি জনমানুষের নেতা হয়ে গেছেন, মাশরাফি গণমানুষের নেতা হয়ে গেছেন। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ আওয়ামী লীগে প্রাসঙ্গিক হয়ে গেছেন, কারণ তিনি তার সেই সক্ষমতা পরিচয় দিয়েছেন। নড়াইলের মা, মাটি এবং মানুষের নেতা হয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা। আমি দালালি করতেছি না ভাই, যেটা বাস্তব। 5 আগস্টের পর যা যা ঘটেছে, যা যা হয়েছে, সেই প্রেক্ষিতে আমি কথা বলার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে আমাদের ঘাওরা, আমাদের বাংলাদেশের রকচটা, বাংলাদেশের রক্তেরা যারা তাকে বলে, অর্থাৎ এনসিপি, জাসি, বিএনপি, হেফাজত, হোয়াটএভার, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। সাকিব একজন যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সাকিবকে নিয়ে প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। সাকিব 5 আগস্টের পর একটা স্ট্যাটাস দিয়েছিল, এই স্ট্যাটাস নিয়ে অনেকেই সমালোচনা করেছেন যে তিনি জুলাই অভ্যুত্থানে সেই হোয়াটএভার। সাকিবের ইচ্ছা ছিল বাংলাদেশে এসে একটা সিরিজ খেলে অবসর নেয়, কিন্তু তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। ব্যারিস্টার টাকলা ফুয়াদ সাকিবের বিরুদ্ধে মামলা করিয়েছে আদাবর থানায়। যাই হোক, সেই মামলা নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু 5 আগস্টের পর সাকিব আল হাসান তিনি তার মাগুরার নেতাকর্মীদের সাথে যথেষ্ট যোগাযোগ রেখেছেন, অর্থনৈতিক সহায়তা করতেছেন, পাশাপাশি জামিনের বন্দোবস্ত করতেছেন, পাশাপাশি তিনি তার আদর্শিক জায়গায় কতটা স্ট্রং সেটা তো তার বিভিন্ন সাক্ষাৎকারে দেখা গিয়েছে। অদূর ভবিষ্যতে সাকিবের রাজনৈতিক পথ পরিক্রমা অনেক বেশি সুদূর প্রসারী হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু সাকিবকে যথেষ্ট পছন্দ করেন, ভালোবাসেন, এবং সাকিবের একটা ব্যাপক গ্রহণযোগ্যতা বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। সুতরাং সাকিব আল হাসান আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে খুব ভালোভাবেই প্রত্যাবর্তন করবেন, এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই। প্রিয় দর্শক, আমি যে 4টা মানুষের নাম বললাম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ব্যারিস্টার সাইদুল হক সুমন, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, এই 4টা ব্যক্তির ব্যক্তিত্ব, এই 4টা ব্যক্তির কথা বলা, স্পষ্ট ভাষী আচরণ, এই 4টা ব্যক্তির দলের প্রতি নিবেদন, এই 4টা ব্যক্তির নেতাকর্মীদের প্রতি তাদের যে দায়িত্ব সেটা ঠিকঠাক মতো পালন করা, নেতাকর্মীদেরকে জামিনের বন্দোবস্ত করা, অর্থনৈতিকভাবে সহায়তা করা, সবকিছু দেখে উনারা 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছেন তাদের কর্মের মধ্য দিয়ে। সুতরাং আমি বলতেই পারি এই 4 জন মানুষকে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ভালো জায়গায় আমরা দেখব, আমরা দেখতে চাই। শুধু আমি চাই না, তৃণমূল দেখতে চায়। আপনাদের মতামত থাকলে আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে মেইল করবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হয়েছে এই মানুষগুলা আওয়ামী লীগের রাজনীতির জন্য যোগ্য। আমি কিন্তু এই মানুষগুলাকে নিয়ে সমালোচনা করিনি, আমি সমালোচনা করি সেই চুরবাটপারদের নিয়ে সমালোচনা করি যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার যোগ্যতা রাখে না। সুতরাং যারা বলেন আওয়ামী লীগ ফিরলে আমাকে দেশে যেতে দেওয়া হবে না, সমস্যা নাই, দেশ চলুক, দেশটা ভালো থাক, দেশটা শান্ত থাক, দেশের মানুষ ভালো থাক। প্রিয় দর্শক, ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করুন। সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয় জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে। কারণ রাষ্ট্রপতির আদেশে
কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না, সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ। সংবিধানে নানা জোড়াতালি দিয়ে একটা ভাগাভাগির নির্বাচন করে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সংসদ সাজিয়ে বসেছে বটে, কিন্তু সংসদের প্রথম অধিবেশনের যে 2 দিন পার হয়েছে সেটা খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে পার হয়ে ঈদের ছুটিতে গেছে তা বলার কোনো উপায় নাই। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে হইহট্টগোল হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বলেছে কি করে বিএনপি এখনো ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের শেষ চিহ্ন রাষ্ট্রপতিকে তার পদে বহাল রেখেছেন। বিএনপি তখন বলেছেন যে রাষ্ট্রপতিকে বহাল না রাখলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় না, সংবিধান রক্ষার জন্যেই রাষ্ট্রপতির পদটিকে বহাল রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় দিনে এসে যখন জামায়াতে ইসলামী মনে করিয়েছে, জামায়াতে ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে মনে করিয়েছেন যে এই রাষ্ট্রপতির দেওয়া প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ ক্রমে 2025-এর নভেম্বরে এমন এক আদেশ জারি হয়েছিল যেখানে সংসদ নির্বাচনের কথা ছিল, গণভোটের কথা ছিল, আর বলা ছিল জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশনটি ডাকতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে। এবং ডাক্তার শফিকুর রহমান মনে করান সংসদকে যে সেদিন অর্থাৎ গত রোববার সেই 30 পঞ্জিকা দিবস পার হয়ে যাচ্ছে, অথচ সরকারি দল ওই রাষ্ট্রপতির আদেশ মেনে ওই অধিবেশন ডাকা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তখন বিএনপির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন যে সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে যেমন আসতে পারে না, তেমনি রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না। এবং তিনি বলেন যে গত বছরের 13ই নভেম্বর জারি করা ওই আদেশটি না কোনো অধ্যাদেশ, না কোনো আইন, ওটা একটা অদ্ভুত বিষয়। ওরকম একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়ের উপর ভিত্তি করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকতে পারে না। এবং তিনি মনে করান যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে সংসদে আবারও আলোচনা হতে পারে এবং সেসব আলোচনার পর যেসব সংস্কারে সকলে একমত হবেন সেসব সংস্কার হতে পারে, কারণ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয় সাংবিধানিক পথে চলতে হবে। জামায়াতে ইসলামীর আমির তখন মনে করিয়েছেন, মানে যে কথাটা জামায়াতে ইসলামীর তরফে 11 দলের পক্ষ থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরেই বলা হয়েছিল, 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমের সামনে এসে বলে দিয়েছিলেন যে সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকবার কোনো ব্যবস্থা না করে, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আন্তরিকতা না দেখায়, তাহলে প্রয়োজনে তারা এটা নিশ্চিত করবেন যে এই অধিবেশনই হবে শেষ অধিবেশন। বিএনপি আপাতত জামায়াত একটা রাজপথে আন্দোলন সাজিয়ে ফেলবে, জমিয়ে ফেলবে, এটাতে কোনো পাত্তা দিচ্ছে সেটা মনে হচ্ছে না। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এসে বিএনপি আসলে মূলত সেই সংখ্যাগরিষ্ঠতার জোরে একরকম নিশ্চিত করতে চাইছে যে ওইসব জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তাদের কোনো আবদারেই যাতে তাদের কর্ণপাত করতে না হয়। কিন্তু জামায়াতে ইসলামীর তরফে এখন প্রশ্ন তোলা হচ্ছে যেই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ফলশ্রুতিতে সংবিধান সংস্কার পরিষদ কিংবা জুলাই সনদ বাস্তবায়নে রাজি নয় বিএনপি, কারণ তারা বলছে এটা একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়। তো জামায়াতের প্রশ্ন হচ্ছে সেই একই প্রেসিডেন্সিয়াল অর্ডারে রাষ্ট্রপতির আদেশেই তো সংসদ নির্বাচনের কথাও ছিল। তো জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদেরকে বলেছেন সংবিধানে তো 2026 সালের ভোট ছিল না, প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি সংবিধানের বাইরে গেলেও মানেন তাহলে এক অংশ মানবেন আরেক অংশ মানবেন না, এটা তো হতে পারে না। না মানলে দুটোই না মানেন, আর মানলে দুটোই মানতে হবে, কারণ একটা কথা আছে পাবলিক ওপিনিয়ন সুপ্রিম কনস্টিটিউশন। এখন
প্রশ্ন তো তোলাই যায়। বিএনপিও যেমন তুলছে, মানে রাষ্ট্রপতির আদেশ মানেন কিন্তু রাষ্ট্রপতি মানেন না জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে, কিংবা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মেনে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথও নিলেন, কিন্তু তারা এখন আর রাষ্ট্রপতি মানেন না। ঠিক তেমনি বিএনপি রাষ্ট্রপতি মানে, আবার রাষ্ট্রপতির আদেশ মানে না। মানে আদেশের একটা অংশ মানে জাতীয় সংসদ নির্বাচন মানে, কিন্তু গণভোট মানে না। এখন দুই দলের এই যে দ্বিচারিতা বলবো না পরস্পর বিরোধিতা বলবো, সেই বিষয়টি নিয়ে নিজেরাই নিজেদেরকে বাক্যবাণে জর্জরিত করছে। তবে জামায়াতে ইসলামীর শিশির মনিরের মতো ঘাঘু আইনজীবী যারা কিনা এই সংস্কার প্রক্রিয়ায় আলী রিয়াজের দরবারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সালাউদ্দিন আহমেদদের সঙ্গে, তারা, এবং যারা কিনা সংসদে ঠাঁই পান নাই, ভাগাভাগির নির্বাচনে তাদের ভাগ্যে কোনো আসন জোটে নাই, তারা একদিকে যেমন দ্রুত রাজপথে যেতে চান, আরেক দিকে তারা আইনি লড়াইয়ে এ প্রশ্ন তুলতে চান যে বিএনপি তাহলে কি করে একটা বৈধ সরকার হিসেবে নিজেকে দাবি করে, কারণ তারা তো একটা অসাংবিধানিক অদ্ভুত রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ডাকা সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছে। বিএনপির সাংবিধানিক বৈধতা ভিত্তি জুলাই সনদের ওপর নির্ভরশীল, এবং জামায়াতের আমির যেটা বলছেন পাবলিক ওপিনিয়ন ইজ সুপ্রিম কনস্টিটিউশন, তার ওপর নির্ভরশীল। মানে জনগণের যদি অভ্যুত্থান না হতো, জনগণ যদি গণ আন্দোলন না করে শেখ হাসিনা সরকারের পতন না ঘটাতো, তাহলে তো নির্বাচন হয় না, তাহলে তো 2026-এ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যান না। তাহলে সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয় জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে। কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলীয় ফোরামে যেমন বক্তব্য দেন, সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে যে এক অদ্ভুত নাটকের মাধ্যমে প্রথম অধিবেশন হলো। যে বিএনপি এত সংবিধান করছে, সে বিএনপি কিভাবে সংসদের প্রথম অধিবেশনটা শুরু করলো? স্পিকার উধাও, স্পিকার পদত্যাগ করেছেন 2024-এর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। ডেপুটি স্পিকার কারাগারে আছেন, এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন, অথচ স্পিকার ডেপুটি স্পিকারকে বাদ দিয়ে একটা খালি চেয়ার, মানে এটা বিএনপি তার সংসদীয় দলের সভায় বসে সিদ্ধান্ত নিল একটা খালি চেয়ারের মাধ্যমে সংসদ অধিবেশন বসবে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করবেন কে সভাপতিত্ব করবেন, তখন বিএনপির এক সিনিয়র নেতা গিয়ে সভাপতিত্ব করবেন, খন্দকার মোশাররফ হোসেন করলেন, তিনি স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনটা পার্লামেন্ট পক্ষে সেরে ফেললেন। তারপর সেই স্পিকার ডেপুটি স্পিকার গিয়ে মহা বিতর্কিত রাষ্ট্রপতির কাছে শপথ নিল, তারপর স্পিকার ডেপুটি স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন চালু হলো। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। আজকে যে আমরা নাটক দেখলাম, পার্লামেন্টে একটা রুলস অফ প্রসিজিওর আছে মানা হয়নি, স্পিকার আছে, ডেপুটি স্পিকার কারাগারে বন্দী, সেটা বাদ দিয়ে একবার গোজামিল দিয়ে একটা পার্লামেন্ট শুরু। এই পার্লামেন্টের কোনো লিগ্যাল ভ্যালু আছে বলে আমি মনে করি না। অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধভাবে সরকার, একটা প্রহসনের নির্বাচন, তারই মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট যেটা হচ্ছে ওই খুনি আর যুদ্ধাপরাধী, এবং সেই পার্লামেন্টের লিডারকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতি করতে যেয়ে আমেরিকার FBI এর কাছে ধরা পড়া, এবং FBI এসে সাক্ষী দিয়ে সেই সাক্ষীতে যে সাজাপ্রাপ্ত সেই আসামি, মানে আমি কি বলবো আর। এখন তারেক রহমান টেনশনে এই কারণে যে তারেক রহমান জানেন এই যে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী মানে একেবারে দাকুমড়া সম্পর্ক, মানে আওয়ামী লীগকে ঠেকানোর পুরো রাজনীতিটার নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগকে শেষ পর্যন্ত পতন ঘটালো যে রাজনৈতিক পক্ষটি, মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এই দলগুলো, সেই জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের যদি
এক রকমের রাজনৈতিক ঐক্যে মিলে যায় এবং বিএনপিকে বেকায়দায় ফেলতে হয়, তাহলে তাদের পক্ষে রাজপথে এক রকমের ঐক্য গড়ে তোলা সম্ভব, কারণ ইতিহাসে এর নজির আছে। তারেক রহমান জানেন তার মা খালেদা জিয়া যখন 1991 সালে সরকার গঠন করেছিলেন তখন জামায়াতে ইসলামী তাকে সমর্থন দিয়েছিল। জামায়াতে ইসলামী বিএনপির মিত্রতা দীর্ঘদিনের দশকের পর দশক ধরে, কারণ জামায়াতে ইসলামী রাজনীতি করতে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের সুযোগই পেয়েছিল তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের আমলে। কাজেই জামায়াতে ইসলামীর সঙ্গে এই মৈত্রী বহু দশকের, এবং সে কারণে জামায়াতে ইসলামী 18টা আসন যখন পেল 1991 সালের নির্বাচনে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 140টি আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন জামায়াতে ইসলামীর সমর্থনেই কিন্তু বিএনপি সরকার গঠন করেছিল। অথচ 1994 সালে মাগুরার উপনির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। এই অভিযোগে যখন বিরোধী দল আওয়ামী লীগ রাজপথে আন্দোলন শুরু করলো, তখন সেই আন্দোলনে গিয়ে যোগ দিল জামায়াতে ইসলামীও, এবং সংসদেও তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একযোগে দাবি ওঠাতে থাকলো। সংসদে দিনের পর দিন ওয়াকআউট করতে থাকলো। এরপর লাগাতার ওয়াকআউটের এক পর্যায়ে সংসদ থেকে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সব একযোগে পদত্যাগ করে বেরিয়ে রাজপথে লাগাতার হরতাল, লাগাতার আন্দোলন চালিয়ে গেল এবং তাদের ভাষায় যুগপৎ আন্দোলন করতে থাকলো। এবং তারই ফলশ্রুতিতে খালেদা জিয়া আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাইকে বাইরে রেখে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে ফেললেও তারপর তার সরকার এমনকি 1.5 মাস স্থায়ী করতে পারেননি। 1996 সালের 30শে মার্চ এই আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীর লাগাতার আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হয়েছিল। কাজেই তারেক রহমান জানেন যে মৈত্রী আছে বটে জামায়াতে ইসলামী এবং বিএনপির, তারা একসঙ্গে সরকার পরিচালনা করেছে, তাদের রাজনৈতিক আদর্শে মিল আছে, আওয়ামী লীগ বিরোধিতায় দুই দলের কট্টর অবস্থান আছে, একটা সংহতি আছে। কিন্তু বিএনপিকে বেকায়দায় ফেলতে হলে এবং রাজনৈতিক জয় পরাজয়ের প্রশ্ন যখন আসে, তখন জামায়াতে ইসলামী এমনকি প্রয়োজনে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিতেও দ্বিধাবোধ করে না, কিংবা আওয়ামী লীগও জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমে যেতে দ্বিধাবোধ করে না। এই পরিস্থিতিতে তারেক রহমানের টেনশনটা হচ্ছে যে এই যে তার সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে সত্যিই যদি জামায়াতে ইসলামী সংসদ, আদালত এবং রাজপথ কাঁপিয়ে তোলে এবং সেখানে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা বহু মাস ধরে একরকমের হামলা মামলায় জর্জরিত আছেন, তারা জুটে পড়েন, যারা কিনা বিএনপিকে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন এই জামাতকে ঠেকাতে, তাহলে বিএনপি বেকায়দায় পড়বে। তারেক রহমান সে কারণেই টেনশনে আছেন। এখন কি দিয়ে তিনি এই জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ রব জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির তরফে বন্ধ করবেন? সেটা কি জামায়াতে ইসলামীর আমির যেমন এক চিঠি লিখে বেফাস বলেই ফেলেছিলেন একটি মন্ত্রিত্বের পদ, কয়েকটি মন্ত্রী পদ, নাকি অন্য কোনোভাবে ক্ষমতার ভাগাভাগিতে যাবেন? কি করবেন তারেক রহমানকে খুব শিগগিরই ঠিক করতে হবে, না হলে সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীর আমির শেখ হাসিনা তাদের কথার সুর তারেক রহমানকে পর্যুদস্ত করতে যেভাবে মিলে যাচ্ছে, বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে বেকায়দায় ফেলতে, প্রধানমন্ত্রী হিসেবে তার সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তুলতে যেভাবে সুর মিলে যাচ্ছে, তাতে তারেক রহমানের ভেতরে যে অস্বস্তি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে টেনশন, সেটা বোধহয় সঙ্গত এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ফলই বটে।